we're saying this today, in the next 150 hours, some serious action has been planned before phase 2 of the polls. Mark my words, in the next 150 hours, some devious action has been planned. ঢোকাবে আর কি যে করবে, আর পুরো যুদ্ধজাহাজ নিয়ে এসছে। পহেলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না, বাংলার লোক কি টেরোরিস্ট? জিজ্ঞেস করুন মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে। আমার কোয়েশ্চেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান এবং তৃণমূল কংগ্রেসের আরো এক নেত্রী তথা এমএলএ শশী পাঁজা গতকাল প্রেস কনফারেন্স করে একটা মারাত্মক বক্তব্য বললেন। তার একটা ছোট্ট অংশ শুনিয়ে পর্বটা শুরু করলাম, পুরো অংশটা শোনাবো আপনাদের সামনে, যেখানে বলা হচ্ছে যে 150 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে ভয়ানক কিছু ঘটতে চলেছে, বড় কিছু ধামাকা কিছু ঘটতে চলেছে। দেখুন, সিম্পল অ্যাজ এবিসি যারা দর্শক তারা আমি অনেকদিন ধরেই শুনেছেন আমার কাছ থেকে আমার প্রেডিকশন যে পশ্চিমবঙ্গে বড় কিছু একটা ঘটবে। আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সেখানে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানানো হচ্ছে। এবং আপনারা জানেন যে 800 জন তৃণমূল কংগ্রেসের মূলত নেতাদের গ্রেপ্তার করা হতে পারে, কর্মী কম নেতারা বেশি, 800 জন। এইটা জানতে পারার পর নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কাছে লিস্ট রয়েছে, কাদের কাছে গ্রেপ্তার করবে লিস্ট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু বাড়িয়ে বলছেন বোধহয়, জানি না, বলছেন গাঁজা কেস দিয়ে এদের মানে গ্রেপ্তার করা হবে। সঙ্গে সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো এক সাংসদ, লোকসভার সাংসদ, তিনি চলে গেলেন হাইকোর্টে যে না না এটা কিছু একটা পদক্ষেপ করতেই হবে। 22 তারিখে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে যে এত ঘটনা ঘটে গেল, 135 জন কুখ্যাত জঙ্গি 4 জেলা থেকে গ্রেপ্তার করে ফেললো নির্বাচন কমিশন ভোটের মাত্র 2 দিন আগে। এছাড়াও একাধিক পদক্ষেপ তারা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধের প্রস্তুতি। আমরা কি করেছি যে এটা যুদ্ধের প্রস্তুতি? কামান আনা হচ্ছে, যুদ্ধের সমস্ত অস্ত্রশস্ত্র আনা হচ্ছে। মিলিটারিদের সঙ্গে কেন বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নটা নিজে করলে ভালো হয়। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পরিচালনা করতে গিয়ে কোন জায়গায় নিয়ে এসেছেন যে নির্বাচন কমিশন শুধু নয়, গোটা দেশ এই মুহূর্তে একমাত্র ফোকাসে রয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ। সেখানে আরো একটা বিরোধী রাজ্যে ভোট হচ্ছে, তামিলনাড়ু বা বিভিন্ন জায়গায়। কোথাও এই ধরনের আলোচনা হচ্ছে না, কোথাও প্রস্তুতি রাখা হচ্ছে না মিলিটারিদের, পশ্চিমবঙ্গের জন্য রাখতে হচ্ছে এমন শাসন ব্যবস্থা তৈরি করেছেন। আজকে আলোচনা করবো আপনাদের সামনে। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতো নতুন আরো একটি পর্ব নিয়ে, ওই প্রত্যেক দিনের মতোই আরো একবার আমাদের বন্ধু, আমার সহযোগী, আমার যোদ্ধা, আমার বন্ধুদের সঙ্গে আমার এটা দাবি যে সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করবেন, পর্বটাকে শুনতে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। অসাধারণ কমেন্ট লিখছেন, আমি আপ্লুত আপনাদের কমেন্ট পেয়ে। আমি এখানে একটা ছোট্ট অংশ শোনাবো। দেখুন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে যেতে পারে আমি শোনাবো। দেখুন, ডেরেক ওব্রায়ান গতকাল প্রেস কনফারেন্স শুরু করার মুহূর্তে তিনি কি বলে শুরু করছেন? বলছেন নরেন্দ্র অ্যান্ড অমিত। সম্বোধন করছেন দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বলে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত বলে। নিশ্চিতভাবে আমরা একেবারে সঠিক তিনি করেছেন। যে রাজনৈতিক দলের প্রধানের নাম, প্রধানা বা একদম ওপরের ব্যক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজনৈতিক দলের একজন সাংসদের কাছে এর থেকে অন্য কোনো আচরণ নিশ্চিতভাবে কাঙ্ক্ষিত নয়। শুনুন ছোট্ট একটু ক্লিপ। It's very obvious that tomorrow is the last day of campaigning, that Amit and Narendra are desperate. Amit, I'm referring to them by first names. I'll continue to do this till they show respect to the Chief Minister of Bengal by addressing her in the proper way. শুনলেন, প্রধানমন্ত্রী পদে বসে রয়েছেন, লোকসভার নির্বাচন নয়, বলছেন নরেন্দ্র, অমিত শাহকে বলছেন অমিত। কখনো প্রধানমন্ত্রীকে শুনেছেন, কখনো শুনেছেন যে ডেরেক জি বলে কথা বলেন? যাই হোক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে এটা এক্সপেক্ট করবেন না। এইখানে গতকাল ডেরেক ওব্রায়ান বলছেন যে তাদের কাছে পাক্কা খবর রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআইএ হেড, ইডি হেড এবং সিবিআই হেডদের সঙ্গে একটা গোপন বৈঠক করেছেন। এই বৈঠকের পর নাকি সিদ্ধান্ত এমন কিছু নেওয়া হয়েছে যেটা মারাত্মক পশ্চিমবঙ্গের জন্য, এবং সেটা 150 ঘন্টা পরে তার প্রতিফলন, অর্থাৎ দ্বিতীয় পর্বের নির্বাচনের আগে এর প্রতিফলন দেখা যাবে। কোথায়? দক্ষিণবঙ্গে। কোথাকার নাম করলেন? দক্ষিণ 24 পরগনা। সেখানকার রাজপুত্রকে জানেন আপনারা। কি বলছেন ডেরেক ওব্রায়ান? শুনুন।
We have credible information that a meeting has been called by the Home Minister of India in respect to Bengal. CBI head, ED head, NIA head. And here goes. We're saying this today. In the next 150 hours, some serious action has been planned before phase 2 of the polls. Mark my words, in the next 150 hours, some devious action has been planned. From Delhi, we learn this will probably happen somewhere in the districts of South Bengal, where the BJP are a big zero. South 24 Pargona, North 24 Pargona, Calcutta, Howrah, Hooghly. শুনলেন, তিনি কিন্তু আর কিছু বলেননি, আমিও কিছু বলবো না, আমরা দেখতে থাকি। কিন্তু এইখানে আমি যেটা জানাবো যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েকদিন ধরেই বলছেন যে আমাদের লোকদের জেলে পুরে দেবে, ওদের গাঁজা কেস দেওয়া হবে, এই সমস্ত মুখ্যমন্ত্রী বলছেন। দেখুন, গাঁজা কেস দেওয়ার সমস্ত খবর টবর আমরা ওই প্রথম জেনেছি। এগুলো দেখুন, এই কুটিল বুদ্ধি তো কারুর হয় না। এই অনুব্রত মন্ডলের কাছ থেকে প্রথম আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জেনেছিলাম। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলছেন শুনুন। তার কারণ, এই ভয়ে 800 জনকে তৃণমূলের ওপর লেভেলের বিধায়ক, এমপি এবং আঞ্চলিক প্রধান, মানে এই ধরনের সমস্ত ওপর স্তরের নেতা নেতৃত্বদের গ্রেপ্তার হতে পারে বলে আশঙ্কা। শুনুন আপনারা। তিনি বসে বসে বলছেন এত বড় একটা লিস্ট বানিয়েছে, তৃণমূল কংগ্রেসের কোন কোন কর্মীদের অ্যারেস্ট করতে হবে, গ্যাজা কেস দিতে হবে। আর এখানে যিনি দায়িত্বে এসেছেন সে তো লর্ড সাহেবের বেটা, সে নাকি পারমিশন দেওয়ার ব্যাপারেও বিজেপিকে জিজ্ঞেস করছে। তার সাথে ঝগড়া করতে করতে পারমিশন নিতে হয়েছে। আজকে এত বড় উদ্ধত্তর অহংকার, 4 তারিখের পরে অহংকারের বীজ দাঁত গণতন্ত্রের মাধ্যমে মানুষ ভোট বাক্সে বোঝাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। এবার আমি আপনাদের সামনে দেখাচ্ছি, দেখতেও পাচ্ছেন এইখানে 800 জন যে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, জেলা ধরে ধরে তার তথ্য দিয়ে এসেছে হাইকোর্টের কাছে। এটা 22 তারিখে আবার শুনানি রয়েছে। তার মধ্যে কয়েকটা নাম আমি আপনাদের সামনে পড়ে দিচ্ছি। নামগুলো আমাদের কাছে রয়েছে, সেগুলো ওপেনলি পাওয়া গেছে। কোচবিহারের পরেশ অধিকারী, বিদায়ী এমএলএ, তাকে আবারও টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, ভাবুন একবার। প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ, বিরোধী বিধায়ক এবং তিনি আবারও দাঁড়িয়েছেন এবারে। মুর্শিদাবাদের মনিরুল ইসলাম, কুখ্যাত মনিরুল ইসলাম, কি সব বলেছিলেন না, মানে বাবা আর বলবো না। কলকাতা উত্তর এবং দক্ষিণের শান্তনু সেন, প্রাক্তন সাংসদ, এখন আর দেখাই যায় না তাকে। এরকম আমি কয়েকটা নাম বললাম। জেলা ধরে ধরে 800 তৃণমূলের নেতা নেতৃত্বদের গ্রেপ্তারের আশঙ্কা খবর পেয়ে ছুটলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে কলকাতা হাইকোর্টে। এইখানে তিনি আশঙ্কা প্রকাশ করছেন এমনটা শুধু নয়, অ্যাকশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যে সমস্ত কুখ্যাত জঙ্গি অপরাধীরা এই মুহূর্তে ছাড়া পেয়ে থাকেন, তাদেরকে 135 জনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। এটাকেও বিনজির বলা হচ্ছে। আমি আপনাদের সামনে গতকালের কিছু ছবি দেখিয়েছিলাম না, যে সমস্ত সিবিআই, মানে মাফ করবেন, সমস্ত আধা সেনা আধিকারিকদের সঙ্গে বিভিন্ন মিটিং হচ্ছে, এবং সেই মিটিংটা কার্যত একটা বেনজির। এটা কোনো রাজ্যে হয় না, তা সেটা আমি আপনাদের পড়িয়েও ছিলাম, আপনাদের সংবাদ মাধ্যম থেকে লেখাটা পড়িয়েও ছিলাম, যেটা একেবারে বেনজির একটা ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই ঘটনাটিকে কেন্দ্র করে যে পশ্চিমবঙ্গে কি যুদ্ধজাহাজ আসবে, এরপর তো কামান আসবে বলে একেবারেই তিনি যা ইচ্ছা তাই ভাবে আক্রমণ করলেন। যেটা শুধু করলেন না এবং করছেন না, সেটা হচ্ছে এমন রাজ্যটাকে তিনি নিয়ে গিয়েছেন, এটা বিরোধী বলে নয়, স্ট্যালিনের রাজ্য ভোট হচ্ছে, কোথাও কিচ্ছু কেউ করার প্রয়োজন বোধ করছেন না, না স্ট্যালিন করছেন প্রয়োজন বোধ, না নরেন্দ্র মোদী করছেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। কবে আর কি যে করবে, আর পুরো যুদ্ধজাহাজ নিয়ে এসছে। পহেলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না, বাংলার লোক কি টেরোরিস্ট? জিজ্ঞেস করুন মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে। আমার কোয়েশ্চেন, মাই কোয়েশ্চেন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য টর্চার গভর্নমেন্ট, the barbaric government. Can you answer me? Why in a democratic election you will use military, all the agencies, even command, and all this? What do you want? You want to fight democratically, or you want to bulldoze the people, to kill the people? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য।
কোন জায়গায় পশ্চিমবঙ্গকে পরিণত করেছেন। কিন্তু আপনারা এখানে যদি ভাবেন যে এই পরিণতির জন্য আজকে একটা নির্বাচন করতে গেলে, সত্যিই তো একটা নির্বাচন করতে গেলে এই রকম ছবি আমরা কি করে দেখবো, যেখানে সমস্ত এসএসবি, সিএপিএফ, মানে যত রকমের আধা সেনাবাহিনী রয়েছেন, সমস্ত আধা সেনাবাহিনীদের এই মিটিং, তাদের হেডদের সঙ্গে ডিজি লেভেলের সঙ্গে মিটিং, এর আগে কখনো বেনজির হয়নি, আমরা ভাবতেও পারিনি। দেখুন, আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে তথ্য তুলে ধরেছি যে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপরে না পারলে নরেন্দ্র মোদীরা পারবেন না পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে, এটা গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে, আমরা দীর্ঘদিন আওয়াজ তুলে যাচ্ছি। এইখানে নির্বাচনটা যে প্রহসন হচ্ছে সেটা বারবার আমরা বলেছি, ভিডিওতে দেখা গিয়েছে। এবারের লোকসভা নির্বাচনটাও যেভাবে চুরি চামারি করে জেতা হলো, তা নিয়েও কিন্তু কিছু করলো না। আমরা বলছি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও এত পরে তাদের ঘুম ভাঙলো যখন তাদের এই পরিস্থিতি করে তখন পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করতে হচ্ছে, অমিত শাহকে 15 দিন থাকার কথা বলতে হচ্ছে। যে তথ্য আমরা আপনাদের সামনে 10 বছর ধরে বলে আসছি যে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবার ভাবুন যে এবারে যদি পরাজয় হয়ে যায় তাহলে ভাবুন যে কি পরিস্থিতি হবে। তাহলে আপনারা কল্পনা করে দেখুন, আর একটা অপারেশন সিন্দুর ছাড়া কোনো ডেমোক্রেসি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত জ্বালিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবেন এরপরে ক্ষমতায় আসলে? এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি আরো একটা বক্তব্য শোনাতে চাইবো, তিনি কতটা অ্যাগ্রেসিভ, এবং তিনি বলছেন বেছে বেছে হিসাব হবে। তিনি মারাত্মক অ্যাগ্রেসিভ। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাগিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে বিজেপি নেতৃত্ব যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা করার চেষ্টা করছেন, খুব ভালো করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কোনোভাবে হেরে যান, পাত্তারি গুটিয়ে যদি পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে যান না, এই পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এই রাজ্যে আর ঢুকতে দেবে না। তার কারণ মাথায় রাখবেন যে প্রত্যেকবার নির্বাচনে আপনাদের সমর্থন করতে গিয়ে আমাদের সাধারণ মানুষের মৃত্যু হয়। তাই অমিত শাহকে বলবেন যে 15 দিন তিনি থাকুক, দরকার তার থাকাটা, আর 10 দিন যেন ভোটের পরেও থাকেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। বলছে গেজা দিয়ে সবাইকে তৃণমূলের অ্যারেস্ট করে দাও। কেন তুমি গেজা দেবে আর আমি তোমায় খাজা দেবো ইলেকশনের পরে? নয় গজা দেব, নয় মজা দেব। ভেবো না যে আমরা লক্ষ্য রাখছি না। যারা যারা এসব করে বেড়াচ্ছ, বিজেপিতে খুব যাবে শিগগিরই মাইনরিটি গভর্নমেন্ট। তোমরা যেখানেই থাকো আমি কিন্তু ক্ষীরের নাড়ু পাঠাবো, সবার নাম অ্যাড্রেস জোগাড় করে রাখছি, ফোন নাম্বার। আমি কিন্তু বাংলার মায়েদের তৈরি খইয়ের নাড়ু পাঠাবো। শুনলেন? নিশ্চিতভাবে এখানে আপনাদের আওয়াজ তুলবেন। তবে এইখানে আমি বেশ কিছু তথ্য এক ফাঁকে আপনাদের দিয়ে দিতে চাইবো, তার কারণ পশ্চিমবঙ্গে যা যা ঘটছে সেই তথ্যগুলো আপনাদের জানাটা প্রয়োজন। দেখুন, গতকাল কোনো নির্দেশিকা ছাড়াই হঠাৎ করে রাজ্য জুড়ে আচমকাই মদের দোকান বন্ধ করে দেওয়া হয়। এমনিতে নিয়ম থাকে 48 ঘন্টার আগে বন্ধ করার, কিন্তু 96 ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হয় কোনো নির্দেশিকা ছাড়া। অর্থাৎ প্ল্যান করে আপনি আগে থেকে রেখে দেবেন, সেই সময়ও পায়নি কিন্তু দুষ্কৃতীরা। সবাইকে খেলেই আমি দুষ্কৃতী বলছি না, কিন্তু যারা এই সমস্ত করেন বা প্ল্যান করেন তাদের তো এটা প্রয়োজন হয়। এরপরে দেখুন আপনাদের রেশন দুর্নীতি মামলায় নুসরাতকে ইডির তলব, কোথায় হাজিরা দেবেন। মাত্র কিছুদিনের মানে একটা টার্মের সাংসদ ছিলেন, তার মধ্যেই রেশনে গম চুরিতে নিজের নাম তুলে ফেলেছেন, অভিযুক্তের খাতায় তুলে ফেলেছেন। বাংলাদেশে নাকি গম পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বলি না, তৃণমূল কংগ্রেসে বুঝতে পারছেন রত্ন খচিত, এবং জানি না সেখানে তার পারফরমেন্স কেন ভালো ছিল না খারাপ ছিল, যে তাকে অতটা পছন্দ করলো না রাজনৈতিক তৃণমূল কংগ্রেস দল। এরপরে দেখুন যে হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলছিলেন যে আমার সিকিউরিটি যারা দেখে তাদেরকে তলব করে দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই শান্তনু সিনহা বিশ্বাস তিনি গায়েব হয়ে গেলেন। শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলেকে ডেকেছে ইডি। তার আগে সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করেছেন বা ইডি যখন জিজ্ঞেস করেছে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে গিয়ে বাবা কোথায়, বলছেন যে বাড়িতে আছে, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে নেই। কোথায় গায়েব হয়ে গেছেন শান্তনু সিনহা বিশ্বাস খুঁজে পাওয়া যায়নি। পরের খবর আমি চলে আসি, পরপর কিছু আপডেট দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে আলাদা বেঞ্চ গঠন করতে হবে, ফর্ম 6 নিয়ে মেনকার আপত্তি শুনল না সুপ্রিম কোর্ট। 7 লক্ষ নতুন করে ভোটারদের নাম তোলা হয়েছে, 7 লক্ষ। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস নাম বাদ যাচ্ছে বলে লড়াই করছিলেন, কেন নাম বাদ যাচ্ছে, নাম তোলাতে হবে।
এবার নাম উঠে গেছে বলে নাম বাদ দিতে হবে বলে তাদের সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন, এই 7 লক্ষ। তখন বিচারপতি বলেছেন যে এবার তো মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই এসআইআর পর্ব নিয়ে একটা আলাদা বেঞ্চ গঠন করে দিতে হবে, যে রেগুলার এই সমস্ত এই একটা বেঞ্চে হবে। কর্ণপাত করার চেষ্টা করেননি, বলেছেন এই সমস্ত মানে ওই সংবাদ মাধ্যম থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে আমরা কোনো নির্দেশ দিতে পারবো না। মানে কন্টিনিউয়াসলি সুপ্রিম কোর্ট বলুন, আইনের দরজায় বলুন, যেখানে পারছে তৃণমূল কংগ্রেস শেষ চেষ্টা করে যাচ্ছে। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন সেক্টর 5-এ আমরা মানে খুব পরিচিত জায়গা আমাদের, সেখানে আমি আপনাদের দেখাবো যে আইপ্যাকের অফিসের, দেখতে পাচ্ছেন সম্ভবত আইপ্যাকের অফিসেরটা দেখুন কি অবস্থা, ক্লোজড হয়ে বসে রয়েছে। এই মুহূর্তে যে অফিসটা সব থেকে বেশি ব্যস্ততম অফিস হওয়ার কথা ছিল, সেই অফিসটা আজকে দরজা বন্ধ করে তারা বসে রয়েছেন। অথচ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকাল প্রথমে অস্বীকার করা হয় এই ঘটনাটা, এবং আমি আপনাদের সামনে চিঠি দেখাচ্ছি যে এটা বিজেপি নেত্রী কেয়া ঘোষ তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, যে আইপ্যাকের কর্মীরা কি মেসেজ পেয়েছেন। সেই মেসেজে দেখুন আইপ্যাকের এইচআর থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপাতত আমরা আইনি জটিলতার কারণে কাজ আপাতত বন্ধ করছি, 11ই মের পর আমরা আবার সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ নিয়ে। অথচ তৃণমূল কংগ্রেস খবর আসার পরই গতকাল বলে দিল না না একদম ভুয়ো খবর। একটা প্রতিষ্ঠানিক দল প্রকাশ্যে এইভাবে মিথ্যা কথা বলে, এই রকম ভাবে একটা অর্ধসত্য বা মিথ্যা কথা বলে এইভাবে মানুষকে তারাই তো বিভ্রান্ত করছেন। এইখানে দেখুন আইপ্যাকের অফিসটা আমি দেখালাম আপনাদের সামনে, ক্লোজড হয়ে পড়ে রয়েছে। এবার আমি যেটা আপনাদের সামনে দেখাবো, যেটা প্রতিনিয়ত দেখাচ্ছি, সেটা হচ্ছে 22টা না কটা ট্রেন গতকাল আমি দেখিয়েছিলাম, সেটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছে। ঠিক যেমন আপনারা দেখেছিলেন করোনার সময় পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে ফেরানো হয়েছিল, তেমনি আবার এই পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য ট্রেনে এত ভিড় হচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করেছে ট্রেন দেওয়ার। আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের, সুরাটে দেখুন একটা গতকাল রাত্রির একটা প্রথম দফা নির্বাচনের আগে যেন পৌঁছে যায়, সেখানে দেখুন একটা ট্রেন দেওয়া হয়েছে এবং সেখানে কি আওয়াজ উঠছে একবার দেখুন। এটা কি পরিবর্তনের আওয়াজ বলেই মনে হচ্ছে? একবার দেখুন ভিডিওটা। দেখলেন, একেবারেই যত রকমের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তত রকমেরই প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এবং আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের অতি উৎসাহিত হয়ে এই মুহূর্তে সংবিধান বিরোধী কাজ তো কোনোভাবেই করা উচিত নয়, কিন্তু এতদিন পর্যন্ত যারা ভাবতেন যে রাজ্য পুলিশ রয়েছে, কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় মানে কেন্দ্রের সরকার আপনাদের সঙ্গে কোনো একটা গোপন আঁতাত রয়েছে, তারা কিছুতেই আপনাদের গায়ে হাত দেবেন না, এতদিন ভাবতেন এবং সঠিক ভাবতেন। আমরা দেখেছি যে কিছু হতো না, এবারে আর ভাববেন না। একটু শুভবুদ্ধির উদয় করুন, প্রত্যেকের ফ্যামিলি রয়েছে, একটু শুভবুদ্ধির উদয় করুন। তার কারণ আপনি যে রাজনৈতিক নেতা বা নেত্রীর হয়ে কাজ করতে চাইছেন, তারা কোনো না কোনোভাবে আইদার মাসেল পাওয়ার, মানি পাওয়ার, লিগ্যাল পাওয়ার, অনেক কিছু পাওয়ার তাদের হাতে রয়েছে, কিন্তু আপনি প্রান্তিক কর্মী। আজকে আপনি সিপিএম করছেন, কালকে বিজেপি করবেন, বা আজকে বিজেপি করছেন, কালকে তৃণমূল করবেন, স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে মানে কি বলবো, নীতি আদর্শের ওপর মানে বেঁচে থাকলে অনেক ক্ষেত্রে একেবারে নিচুতলার কর্মীদের পেটের ভাতটা ওঠে না, সেই কারণে তাদের বাধ্য হতে হয়। কিন্তু এমন কোনো কাজ করবেন না যে আপনি আপনার জোশ দেখাতে গিয়ে গোটা পরিবারকে ভাসিয়ে দিলেন। এবারে বিশ্বাস করুন পরিস্থিতি কিন্তু অত্যন্ত গম্ভীর। কোনো রকম নিজের তরফ থেকে এমন কিছু করতে যাবেন না যাতে করে আপনার পরিবার শেষ হয়ে যায়, বরঞ্চ নিজেদের প্রস্তুত রাখুন, পরিবর্তন হয়ে গেলে একটা পতাকা ছেড়ে আর একটা পতাকা নিতে 1 সেকেন্ড সময় লাগবে, তবুও সেটা মানে কি বলবো, সংসার চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিংবা পতাকা আপনি যদি আইডিওলজিতেই বিশ্বাস করেন তাহলে পতাকা রেখে দেবেন, পরে আবার বা কিংবা ওই বিরোধী রাজনৈতিক দলই করবেন, কিন্তু সংবিধান বিরোধী কাজ করবেন না, যেটা এতদিন পর্যন্ত জয় বাংলা বললেই একটা কার্যত অলিখিত একটা ব্যাপার হয়ে গেছিল,
জয় বাংলা বললে আপনি যা বলেছিলাম না, জয় বাংলা বলতে বলতে 4-5 জন মিলে যদি পতাকা নিয়ে মিষ্টির দোকানে যান, মিষ্টি খেয়ে চলে আসবেন, মিষ্টিওয়ালা পয়সা চাইবে না। জয় বাংলা বলতে বলতে বলেছিলাম পেট্রোলের দোকানে চলে যাবেন, গিয়ে তেল ভরিয়ে নেবেন, কিচ্ছু বলবে না। কিন্তু এইটা আপনি কতদিন করবেন? এটা তো কোনো সভ্য দেশের কোনো, এটা তো আমরা আফগানিস্তানে দেখেছি এই ধরনের নাড়া। তারা অন্য একটা নাড়া দেন, সেই নাড়া বলতে বলতে তারা তো মানে সেগুলো তো গোটা পৃথিবী জুড়ে ধিকৃত, নিন্দিত, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে চিহ্নিত হয়েছে। আজকে সেটা ফিরিয়ে আনছি আমরা, আপনারা সমর্থন করছেন। মানুষ তো কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম হয় না। যদি হতো তাহলে সিপিএম এর এত সমর্থক, 34 বছর টিকে থাকা সিপিএম, লালে লাল একটা মিটিং এ একেবারে লক্ষ লক্ষ মাথা, সেই মাথাগুলো আজকে কোথায় ফাঁকা হয়ে গেল? কোথাও ফাঁকা হয়নি, তারা শুধু রংটি চেঞ্জ করে নিয়েছে। কেউ সবুজ হয়েছেন, কেউ গেরুয়া হয়েছেন, আবারও ঠিক একই মতো করে যারা সবুজ রয়েছেন তারা কেউ লাল হয়ে যাবেন, আবার কেউ গেরুয়া হয়ে যাবেন। তাই সেই কারণে এবারে কিন্তু নিজেদের ফ্যামিলির কথা মাথায় রাখুন। মানে রাজনৈতিক নেতৃত্বরা তাদের ভালোটা বোঝে, তারা বুঝে নেবে তাদের ভালোটা, তাদের অনেক কিছু মানে তাদের স্টেপ অ্যাহেড রয়েছে যারা নিতে পারেন, কিন্তু আপনার সেরকম কিছু নেই। আপনার বাড়ির ওয়াইফ, আপনার সন্তান আপনার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে। দয়া করে নিজের পরিবারের কথা মাথায় রেখে অগণতান্ত্রিক কাজটা এবারে অন্তত করবেন না ওই জয় বাংলা স্লোগান দিতে দিতে। এটা আপনাদের কাছে করজোড়ে নিবেদন। এনিওয়ে, আপনাদের প্রত্যেকের মতামত লিখে জানাবেন। পর্বে যে ধরনের কমেন্ট আপনারা করছেন, আপ্লুত আমি। আপনাদের এই অসাধারণ কমেন্ট, আমি চেষ্টা করছি 500-600 কমেন্টের মধ্যে প্রায় যতগুলো পড়ার আমার পক্ষে সম্ভব আমি পড়ার চেষ্টা করছি। অসাধারণ, প্রচুর এনকারেজ করছেন, এবং এইটা যদি বজায় রাখেন, বিশ্বাস করুন এই সারাদিন খাটনির পর মনে হয় একটা সাফল্য যে আপনাদের এই সমর্থন অসাধারণ। পাশে থাকতে বলেছিলাম, তার সমর্থন যা দেখিয়েছেন, আমি আপ্লুত। আমি না, আমার পরিবার, আমার ফ্যামিলি সবাই আপ্লুত আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন। প্রণাম, আপনাদের প্রণাম।